কষ্টের কথা তো আর ভাষায় প্রকাশ করা যায় না। আমার আব্বা 2014 সালের 30 অক্টোবর মারা যান। এরপর থেকে আমার মা প্রায় শয্যাশায়ী থাকতেন, এবং বেশিরভাগ সময় আমি আমার মাকে লোকমা খাইয়ে দিতাম, হাত পা টিপে দিতাম, তেল মালিশ করতাম, ওষুধ খাইয়ে দিতাম, প্রেশার মাপতাম। রাতের পর রাত ঘুম হতো না আমার, আমি মার পাশে শুয়ে মায়ের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতাম। তো ওই দিনে একটু শরীরটা ভালো ছিল, উনি এখানে খেতে বসছিলেন আমার সাথে, আমরা একসাথে খেতে বসছিলাম আগে যখন আসে। তো আমি তো 6 মাস খাবারই খেতে পারিনি। খাবার সামনে নিয়ে বসলেই চোখে পানি আসতো যে মাকে রেখে আসছি, কেমন আছে, কী আছে। আমার 5 ভাই তো যুক্তরাজ্যে থাকে, ওনাদেরকে আসতে দেওয়া হয় না। আমার বাবা মা মারা গেলেন, কেউ আসতে পারেনি। আর মা তো এখানে 3.5 বছরের মতো, 3 বছরের বেশি, 2 বছর 10 সাড়ে 10 মাস মা আমার জন্য কাঁদতে কাঁদতেই মা চলে গেলেন। তো ওই সারা রাত আতঙ্ক, আওয়াজ হলে মনে হয় ক্রস ফায়ার নিবে। তো 2908 দিন পুরো প্রতিদিনই রাতে মনে হতো আজকেই ক্রস ফায়ার নিয়ে যাবে, একটু আওয়াজ হলে আতঙ্ক হতো। ঘুম হতো না রাতে, তো ঘুম আধা ঘন্টা 1 ঘন্টা বেশি ঘুম হতো না কখনো। ঘুমে একটা মানুষ কত কম ঘুমিয়ে থাকতে পারে এটা নিজে অভিজ্ঞতা না থাকলে বোঝানো যাবে না। এবং ঘুম কম হওয়ার ফলে মাথা সবসময় গরম থাকতো, মাথা ব্যথা, মাথা ভার, বমি বমি ভাব, হাত পা জ্বালা পোড়া, নানান আরও উপসর্গ। এবং এখনও পর্যন্ত আজকে 7.5 মাস উপর হয়ে গেল আমি মুক্তি পেয়েছি, এখনও পর্যন্ত আমার ওই বডি ক্লক অ্যাডজাস্ট হয়নি। 8 বছর যে ঘুম হয়নি, এখন আমার বেশিরভাগ রাতে ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসতে চায় না। আতঙ্কটা নাই, কিন্তু আপনার যে শারীরিক যে একটা ফিজিওলজিক্যাল যে অ্যানাটমিক্যাল সাইকেল আছে, এটা অ্যাডজাস্ট হয়নি। আমি মালয়েশিয়া ডাক্তার দেখিয়ে এসেছি, তো বলে এটা এক একজনের এক একটা দিক সময়, আপনার সময় লাগবে। ওষুধ দিয়ে দিয়েছে কিছু, এক্সারসাইজ করতে বলেছে, বাট এক্সারসাইজ তো রোজার শুরুতে দেখিয়েছে, সুতরাং এক্সারসাইজ আমরা শুরু করছি, রোজার পরে হয়তো ইনশাল্লাহ শুরু করবো। কারো কারো 2-3 বছর লেগে যেতে পারে। খাবার দাবার কেমন ছিল? বাসার সাথে তো তুলনা করার মতো নয়, এটা তো অনেক নিম্নমানের ছিল। তবু যতটুকুই ছিল, ওটা যদি রান্না মোটামুটি ভালো হতো তাহলে কিছুটা খাওয়া যেত। আমি যদি রান্না ভালো হয়, আমি হয়তো করলা দিয়েই ভাত খেয়ে উঠতে পারো, যদি রান্নাটা ভালো হয়। কিন্তু কয়েক রকমের দিত, এক রকমের ডিম ভাজি বা মাছ ডাল এগুলো দিত, কিন্তু মাছ গোশ দিত, ডাল দিত না, মাছ না। মাছ একদিন রান্না করে দেওয়ার পরে বলছে আমি আপনারা মাছ দিবেন না আমাকে, কারণ পরের দিকে ছোটো মাছ খেয়েছি, বড় মাছ তারা রান্না করতে পারে না, রান্না করতে পারে না। ওই ভাজা করে রান্না করে, যেটা আমি পছন্দ করি না। আর কাঁচা রান্না করলে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। বলছে আমাকে মাছ দেবেন না, ছোটো মাছ। তো রান্নার মান খুব অত্যন্ত নিম্নমানের ছিল, মানে পেট ভরে কোনোজন খেয়েছি এরকম মনে পড়ে না। প্রথম তো বললাম 6 মাস আমি কিছু খেতেই পারিনি, তারপর আস্তে আস্তে আমি 13 মাস পর্যন্ত আমাকে প্রতি মাসে 4 দিন 5 দিন স্যালাইন দিয়ে রাখতে হয়েছে দুর্বলতার জন্য। পা ফুলে গিয়েছিল, আমি তো ভয় পেয়ে গেলাম যে আমার কিডনিতে সমস্যা হয়ে গেল। কিডনিতে সমস্যা হলে পা ফুলে যায়, পায়ে পানি আসে। তো পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে আমার প্রোটিন ডেফিসিয়েন্সি, প্রোটিনের ঘাটতি, তো কিছু খেতামই তো না আমি। তো খাওয়া দাওয়া যেটাই দিত, ওটা যদি রান্নার মান ভালো হতো তাহলে আর একটু খাওয়া যেত। তো ওটা যেহেতু আল্লাহ রিজিকে রাখেনি, কি বলবো আর। সেই আমরা তো মানে মানে একজন মানুষ একাকী থাকা তো অনেক ভয়ঙ্কর জিনিস, খুবই কঠিন জিনিস। প্রাকৃতিক আলো বাতাস নেই, বিদ্যুৎ চলে গেলে মনে হয় ঘুটঘুটে অন্ধকার দিনের বেলাও। তো শুধু একা থাকা না, সমস্ত দুনিয়া থেকে বিচ্ছিন্ন, বাইরে কি হচ্ছে, মা মারা গেল জানতে পারলাম না আমি। দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে, কে মারা যাচ্ছে, কে বেঁচে আছে। আমার স্ত্রী সন্তান, এক ছেলে এক মেয়ে মালয়েশিয়াতে লেখাপড়া করতো, তাদের কি হলো। আমার বড় মেয়ে বিয়ে হয়েছে, তার সন্তান হলো কিনা, কোনো খবর পড়ার কোনো সুযোগই ছিল না বাইরে। দুনিয়ার বাইরে কী হচ্ছে, করভিড হয়ে গেলো জানি না আমি। অনেক পরে আমার যখন করোনা হলো তখন জানতে পারলাম যে এটা একটা ভাইরাস। এবং তারপর বাইরে এসে যে ভয়াবহতা শুনছি, তার তো কোনো পরিমাণ জানার সুযোগ ছিল না, কারণ তো কারোর সাথে কথা বলে যেত না। যারা রুমে খাবার দিত, ওষুধ দিত, বা আমাকে টয়লেট আমার রুম থেকে মানে 45 কদমের মতো, 45 থেকে 50 কদম দূরে ছিল। তো রুমে এসে, রুম তো সবসময় লক করা থাকতো, আপনার লোহার গ্রিলের দরজা, তার বাইরে লোহার স্টিলের দরজা, স্টিল প্লেটের দরজা, তালা খুলে নিয়ে যেত। তো হাত করা পড়াতো, চোখ বাঁধতো, মুখোশ পড়াতো। ওই ওখানেও হাত করা ছিল? হ্যাঁ হ্যাঁ, রুমের বাইরে 1 কদম দেওয়ার সুযোগ ছিল না। মানে আপনি যখন শুয়ে থাকতেন হাত করা? না না, রুমের ভিতরে না, রুমের বাইরে। অনেককে রুমের ভিতরে রেখেছে,
তো ডিজিএফআই যে আমার এই 8 বছর যে 5জন ডিজি ছিল তাদের মধ্যে 3জন মধ্যে আমার ছাত্র ছিল, মানে 2জনের ব্যাপারে নিশ্চিত, আর একটা জনের ব্যাপারে নিশ্চিত না, কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে আমার অন্তত 600 অফিসার আছে আমার ছাত্র। এখন যারা কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল, তাদের অন্তত 3 ভাগের 2 ভাগ হবে, এর বেশি না হলে আমার ছাত্র। এত ছাত্রের নাম তো মনে রাখা যায় না। তো 2জনের ব্যাপারে আমার নিশ্চিত মনে আছে, আর আরেকজনের ব্যাপারে আমার ঠিক মনে নেই ছাত্র, মনে হয় সম্ভবত সেও ছাত্র ছিল 5জনের মধ্যে। তো সেই হিসাবে তারা আমাকে ওই ঘরের মধ্যে চোখ হাত বেঁধে রাখেনি, বা শারীরিকভাবে আমাকে আল্লাহর মতো কোনো নির্যাতন করেনি, তারা শারীরিক কোনো নির্যাতন করেনি। চিকিৎসা খুব অপ্রতুল ছিল, আমার দাঁতের সমস্যা হয়েছে, ওখানে শক্ত খাবার খেয়ে খেয়ে চোখের সমস্যা হচ্ছে, কানের সমস্যা, আমার এখনও হিয়ারিং পরীক্ষা করে দেখা যাচ্ছে যে 50% হিয়ারিং লস হয়ে গেছে আমার। রুমের চারিদিকে আপনার এক্সস্ট ফ্যান, জেনারেটর, এই ধরনের সাউন্ড, বিকট শব্দ, মানে শব্দের চোটে মাথা ব্যথা, বমি। ফ্যান লাগানোর কারণ কি? কারণ হলো তারা ভিতরে যে নির্যাতন নিপীড়ন করে, এগুলোর আওয়াজ যেন বাইরে না আসে, চিৎকার চেঁচামেচি আওয়াজ বাইরে না আসে। অনেকে বিলাপ করে, আহাজারি করে, চিৎকার করে করে কান্না করে, সুর করে করে কান্না করে, মানসিক ভারসাম্য হারিয়ে গালাগালি করে, রাত 2টার সময় উঠে চিৎকার করে আজান দিচ্ছে। এই ধরনের কোনো শব্দ যেন বাইরে না যায়, আর বাইরের কোনো শব্দ যেন ভিতরে না আসে, ওটাই মূল উদ্দেশ্য বলে আমি মনে করি আর কি। আর তো ওই আপনার কোনো স্টুডেন্ট কখনো আপনার না না, রুমের বাইরে তো মানে যা আমাকে 3বার তারা জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু মুখোশ পরানো, তাদের কারো চেহারাও জানি না, দেখিওনি। রুমে যারা আসতো তারা আপনার মাস্ক পরে আসতো এইভাবে, তারপরে তাদেরকেও চেনার কোনো সুযোগ ছিল না। আর প্রয়োজনীয় ছিল কথা বলা একদম হারাম ছিল ওখানে। রুমে সিসি ক্যামেরা ছিল, আমি যদি তারা ওখানে দেখতো সবসময় কোরআন হাদিস পড়ছি, তো যারা একটু নামাজি টামাজি তারা বিভিন্ন মশলা মাসাইল জানতেছে, তো এটা কি ওটা কি, তো একটু কথা বললেই সিসি ক্যামেরা দেখে সুপারভাইজার থেকে একজন সার্জেন্ট লেভেল, মানে হাবিলদার যেটাকে বলে, সেনাবাহিনীর সার্জেন্ট বা নেভির অন্য বাহিনীর সমপর্যায়ের, দৌড়ে আসতো, আপনার তো কথা বলার নিষেধ। তো আমি বলি, আমি ও তাদের অফিসার একজন বলছে, আপনারা তাদের সাথে, আমি তাদেরকে বলতাম আপনারা হারাম কাজ করছেন, আপনারা আমাকে অবৈধভাবে অপহরণ করে নিচ্ছেন, অবৈধভাবে আটক রাখছেন, আমি কোনো অপরাধ করলে আমার বিচার করেন। তো তখন তাদের অফিসার একবার আমাকে বলল, আমি বলছি আপনাদের অফিসার সব হারাম খাচ্ছে, যারা এই হারাম কাজ করে তাদের আয় রোজগারও হারাম হবে। তো আমাকে একবার বললো যে আপনি তাদের কোনো বাজে কথা বলবেন না। আমি বললাম কী বাজে কথা বলেছি বলেন। বলে না আপনি বাজে কথা বলেন। আমি বললাম আপনি সেনাবাহিনীতে খবর নিয়ে দেখেন, আজমি বাজে কথা বলার মতো লোক নয়। আমি যেখানে তাদেরকে কমান্ড করেছি, এই বিভিন্ন বাহিনীতে তো সিনিয়র জুনিয়রকে বকাঝকা করা, রাগারাগি করা, গালাগালি করা, এটা কমন ব্যাপার। কিন্তু আল্লাহর মতো আমি 30 বছর কেউ বলতে পারবে না চিৎকার চেঁচামেচি রাগারাগি গালাগালি করে, তোমার পারিবারিক শিক্ষা এমন নয়। তো আমি বাজে কথা বলি না। আপনারা আমাকে বলেন, একটা বাক্য বলেন আমি কী বলেছি। তারা তো আমি যেগুলি বলেছি এগুলো উচ্চারণ করতে পারছে না। আপনারা হারাম খাচ্ছেন, আপনারা জুলুম করেছেন, জালেম, আপনারা আমাকে অবৈধভাবে ধরে নিয়েছেন, এই সমস্ত কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারতেন না, ওগুলো বলতে পারছে না। তো যখন আমাকে সুপারভাইজার একবার 2বার এসে বললো যে আপনি অপ্রয়োজনীয় কথা বলবেন না, আমি প্রয়োজন, আপনার কী প্রয়োজন, আপনার কাছে যেটা প্রয়োজন আমার কাছে অপ্রয়োজন হতে পারে, আপনার কাছে আমার যেটা প্রয়োজন সেটা আপনার কাছে অপ্রয়োজনীয়, এটা তো প্রয়োজন তো একটা আপেক্ষিক ব্যাপার। আপনি মনে করছেন এটা অপ্রয়োজনীয়, আমি মনে করছি এটা খুব প্রয়োজন, কারণ আপনার প্রয়োজনের অতিরিক্ত কোনো কথা বলবেন না, আপনার কাজের অতিরিক্ত কথা বলবেন না। আমি বললাম না, আমি তাদেরকে কোরআন হাদিসের কথা বলি, তো আপনাকে তো এই জন্য আনা হয় নাই। তো তখন আমি আরও ক্ষুব্ধ হয়ে যেতাম, কী জন্য আনছেন বলেন, তাহলে ওটা তো বলেন না আমাকে কেন আনছেন, আমি বহুবার লিখিত দিয়েছি কেন আপনারা এনেছেন আমাকে, আর আমি কোরআন হাদিসের কথা বলবো, আপনারা আমাকে মেরে ফেললে মেরে ফেলেন। এর মাঝে মাঝে একটু ক্ষুব্ধ হয়ে এরকম বলতাম আর কি। তো আমি তাদের সাথে কথা বলা, প্রয়োজনীয় যে কথা বলা, একজন আছে যে তার গলার শব্দ আমি শুনিনি, আমি তাকে প্রশ্ন করলে সে মাথা দিয়ে যতটুকু উত্তর দিতে পারতো, কারণ তাদের নিষেধ ছিল কথা বলার। তারা যদি কথা বলতো আমার সাথে, তো তাদেরকেও বকাঝকা করতো। তাদেরকে এমন হয়েছে যে আমাদের বেশি কথা বলার কারণে তাকে ডিউটি চেঞ্জ করে দিয়েছে, তাকে বকাঝকা করেছে, একজনকে শাস্তিও দিয়েছে শুনেছি, তারা অফিসিয়ালি পানিশমেন্ট দিয়েছে আমার সাথে কথা বলার জন্য। অন্য একজন বলেছে, সত্য মিথ্যা তো আমার জানার সুযোগ নাই। তো তারা কথা বলতো না প্রয়োজনের, তো আমি ওই ওষুধ দেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য, টয়লেটে যাওয়ার জন্য, এই সময়ের জন্য ফোন করতাম, কথা বলতাম। জিজ্ঞাসাবাদে মূলত কি জানতে? আমার তো বিভিন্ন অফিসারের সাথে পরিচয় ছিল, তো স্বাভাবিকভাবে আপনার মনে করেন এই সরকার পরিবর্তনের পরে যারা অন্যায় জুলুমের শিকার হয়েছে,
রাজনৈতিক বিবেচনায় বরখাস্ত হয়েছে বা অকালীন অবসর হয়েছে, তারাই আমার সাথে বেশি যোগাযোগ করতো। স্যার কী করবো বলেন, বা পরামর্শ চেত। বা অনেকে আমার সাথে চাকরি করে তারা যোগাযোগ করতো, তো কাকে কীভাবে চিনি, কেন চিনি, তো বলে আপনার তো বেশিরভাগ দেখা যায় সরকার বিরোধীদের সাথেই আপনার যোগাযোগ বেশি। তো আমি বললাম আমরা সেনাবাহিনীর চাকরিতে এখন কী অবস্থা আমি জানি না, আমাদের সেনাবাহিনীর চাকরিতে আমরা কার বাড়ি কোথায় সেটাও বলতে পারি না। আমরা তো ওই সময় আমাদের পেশাগত আলাপ হয়, এর বাইরে আমাদের অন্য কোনো রকমের কোনো কথাবার্তা হয় না আমাদের। কার বাড়ি কোথায়, কার যারা সপরিবারে থাকে তাদের ছাড়া তার বাবা মা কী, কে কী করে, এগুলো নিয়ে আমরা কখনো আলোচনা করিনি। আর রাজনৈতিক বিষয়টা আলাদা করার সুযোগই নেই সেনাবাহিনীতে। কে কোন দল দেখে আমরা কোনো সম্পর্ক সৃষ্টি হয় না আমাদের মধ্যে। আমরা একসাথে কাজের মাধ্যমে যে সম্পর্ক সৃষ্টি হয় সেটাই, এর বাইরে কিছু না। তারপরে আমাকে আমি জামাতের সাথে আমার সম্পৃক্ততা কী, আমাদের জামাতের সাথে আমার সম্পৃক্ত কী আপনারা বলেন আমাকে। আপনাদের গোয়েন্দা বাহিনী 7 বছর 2 মাস আমার পেছনে ঘুরেছে, কোনো সম্পৃক্ততা পেয়েছে, কোথাও দেখেছে জামাতে কোনো একটা লোকের সাথে আমি কথা বলেছি, একটা প্রোগ্রামে গিয়েছি? না না, আপনি তো জামাতের আমির হতেন। তারা আসলে আশঙ্কা করেছিল যে আমার আব্বা ইন্তেকাল করেছে, শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে, তারপরে আমার বাবার ব্যাপারে তো ট্রাইব্যুনালে আমি একাই সাক্ষ্য দিয়েছি, তারা তো 17 জন না 18 জন সাক্ষী দিয়েছে, আর আমি আমার বাবার পক্ষে একাই সাক্ষ্য দিয়েছি। এবং আমার একার সাক্ষ্যতেই ট্রাইব্যুনালের চেয়ারম্যান রায় ঘোষণার দিন বলতে বাধ্য হয়েছে যে সরকার পক্ষ ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। এবং বিস্ময়কর হলো, ওনার কী ধরনের বিচারপতি আমি জানি না, আমি আইনের আশ্রয় নেব তাদের বিরুদ্ধে, যে এই কথা প্রকাশ ঘোষণা করার পরে 90 বছর সাজা দিয়েছে।